পরমাণু নীতি লেখার দলে ছিল, সে প্রকাশ্যে নিজের নামে লিখে দিছে বাংলাদেশের রংপুর বিভাগটা ভারতের দখল করে নেওয়া উচিত। কি ভয়ঙ্কর কথা! কোনো রাগঢাক নাই, কোনো ইঙ্গিত না, সরাসরি শিরোনাম লিখেছে। দেখেন ইংরেজি যেটা লিখেছে ঠিকই লিখেছে না, বাংলাদেশে যে শিলিগুড়ি করিডোর চওড়া করো, বাংলাদেশের রংপুর বিভাগ দখল করো। চিন্তা করেন কি হইতেছে। আর আনগারের সরকার বুঝে বুঝে আঙুল চুষিচ্ছে। আগে বুঝে নেই চিকেন নেক জিনিসটা আসলে কি, শিলিগুড়ি করিডোরটা কি আগে শুনেছেন, তাও আবার বলি, শুনলে তো অসুবিধা নাই। এটা দেখান ম্যাপে ইন্ডিয়ার উত্তর পূর্বের 8টা রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, এই পুরো অঞ্চল মূল ভারতের সাথে জোড়া লাগানো আছে এটা সরু গলার মতো জমি দিয়া। নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, ডাক নাম হইতেছে চিকেন নেক, মুরগির গলার মতো আর কি। কত সরু জানেন? সবচেয়ে সরু জায়গাটা 20 থেকে 22 কিলোমিটার। এই সরু গলাটার এক পাশে নেপাল, আর এক পাশে ভুটান, আর নিচে বাংলাদেশ, আর একটু উপরে চীনের চুম্বি উপত্যকা। এই গলা যদি কেউ একবার চাইটা ধরে, ভারতের 8টা রাজ্য মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এক কোপে মাথা আলাদা। এই কারণে ইন্ডিয়া এই করিডোরটা নিয়ে সবসময় আতঙ্কে থাকে। এই জন্য ইন্ডিয়ানরা এটা ভয়ঙ্কর সমাধানের কথা বলা শুরু করলো। সমাধানটা কি? দুর্বল গলা চওড়া করতে হবে। কেমনে? বাংলাদেশের জমি কাইটা নিয়ে। এবার আসেন ওই লোকের কথায়, যার কথা দিয়ে শুরু করেছিলাম, ভারত কারনাদ নাম। উনি কোনো পাগল না, পাগল ছাগল না, কোন ইউটিউবের গরম গরম বক্তাও না। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো, ইন্ডিয়ার প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য, পরমাণু এটা নীতি এটা লেখার দলে ছিল ওই লোক। নিজেকে পরিচয় দেয় ভারতের সবচেয়ে অগ্রগণ্য রক্ষণশীল স্ট্র্যাটেজিস্ট বইলা। তো এই লোক লিখলো, হুবহু শুনেন কি লিখলো। ওই লিখলো ইন্ডিয়ার উচিত সামরিকভাবে বাংলাদেশের রংপুর বিভাগটা ছিনায় নেওয়া আর সীমান্তটা সোজা করে ফেলা। বালুরঘাট গাইবান্ধা রেখা বরাবর, ওই রেখাটা মনে রাখেন, ওই জায়গায় ফিরে আসবো। বালুরঘাট গাইবান্ধা রেখাটা মনে রাখেন। তার ভাষায় করিডোর চওড়া করা এখন জাতীয় নিরাপত্তার অপরিহার্যতা। কিভাবে দখল করবে? কারনাদ 2টা পথ বলে দিচ্ছে। প্রথম পথ হইতেছে ভদ্রভাবে কিনে নেওয়া। বলেছে ভারত ইন্ডিয়া ঢাকাকে প্রস্তাব দিতে পারে 16,000 বর্গ কিলোমিটার রংপুর বিভাগটা 10 থেকে 20 বিলিয়ন ডলারে কিনে নিবে। বাংলাদেশের তো 104 বিলিয়ন ডলার ঋণ, এই টাকা দিয়ে নাকি সেই ঋণের বোঝা কিছুটা কমবে। ওই নাম দিছে এটাকে লুইজিয়ানা পারচেজ, মানে আমেরিকা ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানাটা কিনে নিয়েছিল ওকে আর কি। তো যদি ঢাকা রাজি না হয় তাহলে দ্বিতীয় পথ সামরিক অভিযান, সোজা বাংলায় যুদ্ধ করে কেড়ে নেওয়া। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা হইতেছে, সে বলতেছে রংপুর বিভাগে মানুষ থাকে প্রায় 1,80,00,000। কারনাদ এই মানুষগুলোকে নিয়ে কি লিখছে জানেন? লিখছে এই জনগোষ্ঠীকে সামরিক অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া উচিত। শুধু তাই না, আরো এক ধাপাকায় বলছে জনসংখ্যা বিনিময়ের প্রস্তাব দিছে। বাংলাদেশের 1,30,00,000 যে হিন্দু আছে তাদের আর রংপুরের 1,80,00,000 মুসলমানের মধ্যে অদল বদল করে ফেলা হোক। মানে বাংলাদেশ হয়ে যাবে পুরোপুরি মুসলমানের দেশ, আর রংপুর হয়ে যাবে হিন্দুর দেশ ভারতের। বুঝেছাও? ভাবেন একবার, একজন সাবেক রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা প্রকাশ্যে একটা প্রতিবেশী দেশের ভূখণ্ড দখল আর কোটি কোটি মানুষকে জোর করে উৎখাত করার কথা লিখতেছে। আর আমাদের সরকার বসে আছে শুধু আঙুল চুষিচ্ছে। এটা একটা লোকের কথা না, এটা একটা প্যাটার্ন। আসেন একটা একটা করে দেখি, তারিখ মিলায়। প্রথম লেখা 2024 সালের 9 ডিসেম্বর। দিনটা মনে রাখেন। এই দিন ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা এসেছিল। এসে ওয়াকারুজ্জামান প্রভুপাদের সাথে গোপনে মিটিং করে গেছিল সরকারের আমলে। এবার ওই দিনই ওই স্বরাজ্য ম্যাগাজিনে সাবেক এডিটোরিয়াল ডিরেক্টর জগন্নাথ এর লেখা ছাপলো, শিরোনাম বাংলাদেশের হিন্দুদের জন্য কেন ভারতের দ্বিজাতি তত্ত্ব সমাধানে মনোযোগ দেওয়া উচিত। এই লোক কি লিখলো শুনেন? ওই লিখলো যে ভারতের উচিত গোপনে এবং প্রকাশ্যে যত বেশি সম্ভব হিন্দুকে ভারতের সীমান্তবর্তী বিভাগগুলোতে সরায় আনা, যাতে পরে তাদের সামরিকভাবে রক্ষা করা যায়। আর বিচ্ছিন্ন করার জন্য 3টে বিভাগের নাম বলছে, রংপুর, সিলেট আর খুলনা। আর শেষে লিখলো সবচেয়ে সরাসরি ওই লিখলো যে ইন্ডিয়াকে বাংলাদেশের জন্য দ্বিজাতি তত্ত্ব সমাধান মেনে নিতে হবে, যেখানে দেশের একটা অংশ রাজনৈতিক চুক্তির মাধ্যমে অথবা জোর কইরা কেটে নিয়ে বাংলাদেশের হিন্দুদের বসানো হবে। জোর কইরা, বাই ফোর্স লিখছে। শব্দটা ওর নিজের লেখা, আমি যোগ করি নাই। এবার দ্বিতীয় লেখা 2025 সালের 1 এপ্রিল, 1 এপ্রিল। এবার আসে আরো ভয়ঙ্কর জিনিস। একই ম্যাগাজিন, লেখক হইতেছে জয়দীপ মজুমদার। শিরোনাম বাংলাদেশের হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড খোদাই করা। আর এটা মতামত না, এটা একটা ধাপে ধাপে পরিকল্পনা দিচ্ছে বলে। পরিকল্পনা প্রায় একটা অপারেশনের নকশা। লক্ষ্য কি? লেখকের ভাষায় উত্তরের রংপুর বিভাগ আর চট্টগ্রাম বিভাগের বড় একটা অংশ কেটে নিয়ে হিন্দুদের হোমল্যান্ড বানানো, আর সেটা ইন্ডিয়ার সাথে জুড়ে দেওয়া।
উনি হিসাব দিয়ে বলছে যে রংপুর যুক্ত করলে চিকেন নেক করিডোর অন্তত 150 কিলোমিটার চওড়া হয়ে যাবে। কিভাবে করবে? চারটা ধাপ লিখে দিছে, শুনেন, কারণ এটা গুরুত্বপূর্ণ। কি কি সেই ধাপ? 1 নম্বর ধাপ, আন্তর্জাতিকভাবে জোরে সোরে প্রচার চালাও যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হইতেছে। এই কথা হইতেছে না? হ্যাঁ হইতেছে। ধাপ 2 নাম্বার, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলোকে টাকা পয়সার সম্পদ দিয়া আন্দোলনে নামো, যাতে ইসলামপন্থীরা খেপে যায় আর পাল্টা আক্রমণ করে। 3 নাম্বার ধাপ, সে পাল্টা আক্রমণটাকে অজুহাত বানাও। 4 নাম্বার ধাপ, তার ভাষায় হুবহু যত দ্রুত সম্ভব রংপুর আর চট্টগ্রাম দখলে একটা দ্রুত সামরিক অভিযান চালাইতে হবে। আর ওই লিখেছে 71-এ যেমন মুক্তিযোদ্ধা বানানো হয়েছিল, তেমনি সংখ্যালঘুদের আগে থেকে প্রস্তুত করতে হবে ভারতীয় বাহিনীকে সাহায্য করার জন্য। খেয়াল করেন, 1971-এর রেফারেন্স তারা নিজেরাই বলতেছে, আর একটা 71 বানাও, কিন্তু এইবার দখলের জন্য, স্বাধীনতার জন্য না বাংলাদেশের। আর সবচেয়ে গা শিউরিটা অংশটা এখনো বাকি, জনসংখ্যা বিনিময়, পপুলেশন এক্সচেঞ্জ। ওই লেখায় মজুমদার লেখায় ভুবু লিখছে রংপুর আর চট্টগ্রাম থেকে পূর্ণ জনসংখ্যা বিনিময় হতে হবে। রংপুরের 1,53,00,000 মুসলিম আর চট্টগ্রামের 1,15,00,000 মুসলিমকে দেশের বাকি অংশে সরাই দিতে হবে, যাতে 1,44,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জায়গা হয়। হিসাবটা একবার ভাবেন, প্রায় 2,67,00,000 মানুষ তাদের জন্মভিটা থেকে উৎখাত, হিন্দুরাও মুসলমানরাও, শুধু ধর্মের কারণে। লেখক নিজেই স্বীকার করছে যে এটা অনার্য মনে হতে পারে 2,68,00,000 মুসলিমকে সরায় মাত্র 1,44,00,000 সংখ্যালঘুর জায়গা করা, কিন্তু তারপর ওটাকে ন্যায্য বলে যুক্তি দিতেছে। এটা কিন্তু আন্তর্জাতিক আইন একটা নাম আছে, সেটা হচ্ছে জাতিগত নিধন, এথনিক ক্লিনজিং। একটা ভূখণ্ড থেকে একটা ধর্মের মানুষকে জোর করে সরায় দেওয়া। আপনি ভাবতেছেন যে এগুলো কল্পনা? জি না, কাজ শুরু হয়ে গেছে। অন্তত রংপুর অঞ্চলে কাজ শুরু হয়েছে, প্রচুর টাকা পয়সা ঢালা হয়েছে, যুক্ত আছে ইন্ডিয়ান হাই কমিশন, ঢালা হইতেছে প্রচুর কালো টাকা, যুক্ত হয়েছে বাংলার লুথার কিং এর দলের লোকেরা, বেকুবেরা তো তাই করবে। আসেন সেই নতুন গল্পে ঢুকি, আপনাদের নিয়ে যাইতেছি পলাশবাড়িতে। এটা সাহেব গুগল ম্যাপে পলাশবাড়ি জায়গাটা দেখান, দেখেছেন? একেবারে বাংলাদেশ ম্যাপের সরু অংশটার মধ্যখানে, তাই না? ওকে ছিল না বালুরঘাট গাইবান্ধা রেখা, ওইটা যদি রংপুর কাইটে নিতে হয় তাদের দাদাদের পরিকল্পনা অনুসারে, তাহলে এটাই মোক্ষম জায়গা যেখানে আপনার এটা ভালো হোল লাগবে। আচ্ছা আসেন আপনাদের এই জায়গার একটা অংশে নিয়ে যাই। দেখেছেন, এটা হইতেছে পলাশবাড়ির রাধা গোবিন্দ মন্দির। শুধু মন্দির না, এটা আছে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, বলা যেতে পারে এটা একটা থিম পার্ক। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দুদের কালচারাল রিলিজিয়াস সেন্টার। কোনোদিন শুনেছেন? শুনেন নাই? দেখেন রাতে তার অপরূপ দৃশ্য। দেখেছেন, ঠিক এই জায়গায় একটা সুবিশাল রাম মূর্তি হইতেছে, ভারতীয় সহকারী হাই কমিশনার উদ্বোধন করেছে। দেখেন একই জায়গায় আর একটা সুবিশাল কৃষ্ণ মূর্তি হয়েছে, সেটা উদ্বোধন করেছে ভারতীয় সহকারী হাই কমিশনার। এই পলাশবাড়িতে গীতা মহোৎসব হয়েছে, এই জায়গায়, এই মন্দিরে। ওইখানে আসছে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের জন্মাচার করবে উৎসাহ উদ্দীপনার সাথে, এটা তো খুবই আনন্দের কথা। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের কাম কি? খামা কি আমরা পরে দেখব না। আমি ভাবলাম পলাশবাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি, বা প্রচুর বড় লোক আছে হিন্দুরা। খোঁজ নিয়ে দেখলাম পলাশবাড়ি উপজেলা 2011 সালে আদমশুমারি অনুযায়ী হিন্দু জনসংখ্যা 15,640 জন। সেই সময় উপজেলার মোট জনসংখ্যা ছিল 2,44,792 জন, মুসলিম 2,29,030 জন, হিন্দু 15,640 জন। অর্থাৎ হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 6.4% আর মুসলিম 92.48%। মানে সবচেয়ে কম হিন্দু দূষিত এলাকা বাংলাদেশের মধ্যে এটা। স্ট্র্যাটেজিক লোকেশনটা দেখেন, আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় স্থাপনা, মূর্তি করা অর্থায়ন কোত্থেকে এসেছে?
আমাদের গোয়েন্দারা কি এই সংবেদনশীল নাজুক ভৌগোলিক জায়গায় একের পর এক সুবিশাল মূর্তি বসানোর বিষয়টা কি ক্রিটিক্যালি অ্যানালাইজ করছে? করেননি। এটা কে প্রতিষ্ঠা করছে জানেন? আসেন সেটা দেখি। হরিদাস চন্দ্র তরণী দাস, আরো নাম আছে, সেটা পরে দেখবো। সে আবার বেশ প্রগতিশীল, অসাম্প্রদায়িক, দুস্থ যাদের সাহায্য করে। দেখেন, সে এই অঞ্চলে সব হিন্দু ধর্মীয় স্থাপনার দখল নিছে, দেখেন শ্মশানের দখল নিছে, সেটা আবার প্রতিবেদন করতেছে টুপি মাথায় দিয়ে এক মুমিন মুসলমান। দেখেন, এই কেন্দ্রীয় শ্মশান ঘাটের নিয়ন্ত্রণ ভার তুলে দেওয়া হয় হরিদাস চন্দ্র বাবুর হাতে। আজ থেকে 15-16 দিন আগে এই কেন্দ্রীয় শ্মশান ঘাটের নিয়ন্ত্রণ হরিদাস বাবু গ্রহণ করেন। দেখেছেন, বেকার তো টিভি আবার নিউজ করিচ্ছে এটা নিয়ে। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর এটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, আর এর উচ্চতা হচ্ছে 53 ফিট। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যেটি 51 ফিট এবং আদি যুগে আমাদের যে আছেন 32 ফিট, এবং বিশ্বের সর্বপ্রথম সে অযোধ্য ভারতের মতো বাংলাদেশেই তৈরি হচ্ছে 81 ফিট, যা সারা বিশ্বের মতো প্রথম, এবং এটি আগামী জুলাই মাসে উদ্বোধন হবে। এখানে সূর্য মন্দির হবে 154 ফিট। হ্যাঁ দেখেছেন, শুধু এই মন্দির তৈরি করতে 22 কোটি টাকা লাগিছে নাকি, আবার অন্য জায়গায় বলে 40 কোটি টাকা লাগিছে। এক মাস যাতে না যেতে বিভিন্ন ভক্তর ফোন আসে, হরিদাস বাবু তুমি মন্দির করতেছ, আমরা তোমার মন্দিরে কিছু সাহায্য করতে চাই। কেউ ইট দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে, কেউ রড দিচ্ছে, কেউ বালি দিচ্ছে। এইভাবে হাঁটি হাঁটি পা করে আজকে এই পর্যন্ত ভক্তদের অনুদানে প্রায় 40 কোটি টাকা খরচ হয়ে গেছে। ভালো কথা, টাকা আছে, খরচা করিছে, আমার কি, আমাদের কি, তাই না? কিন্তু যে করিছে তার বয়স তো কম, এত টাকা পেল কই? উনি বলে তার নাকি রিসোর্ট আছে, ডেলি 2 থেকে 3 লক্ষ টাকা লাভ হয়। শুনেন, ওর মুখেই শুনেন। এই উৎসটা হচ্ছে আমার একটা রিসোর্ট আছে, এটা হচ্ছে ময়মনসিং শহরে আমার একটা রিসোর্ট আছে। এই রিসোর্টটাতে প্রতিদিন আমার 2 থেকে 3 লক্ষ টাকা হয়। সাইবুর রহমানের ছেলে আছে না, এখন এমপি, ওনার একটা রিসোর্ট আছে, দুসাই রিসোর্ট নাম, বাংলাদেশের আইএন রিসোর্ট, মানে সবচেয়ে ভালো রিসোর্ট গুলোর একটা। তো উনি আসছিলেন আমার প্যারিসের এই বাসাত, এই দরিদ্রের বাসাতে আসছিলেন, ওই হাসিনা আমলে আর কি। তো উনার রিসোর্টে আমি গেলে যাইতাম মাঝে মাঝে, পছন্দের একটা রিসোর্ট। তো এটা আমি জিজ্ঞেস করছিলাম ওনারে, তা আমি বলছিলাম যে আপনার লাভ কেমন হয় ওইখানে? তো উনি কইতেন মাসে টেনে মোটামুটি 50 লক্ষ টাকা লাভ হইতো আর কি। উনি নিজেই বলছেন ঢাকা রিসোর্টে সে 3 লক্ষ টাকা দিনে লাভ করে। ওই মেডিকেল কলেজ করবি, হাসপাতালও করবি। দেখেন, দেখেছেন? আজ এইবার আসেন দেখি সে টাকা পায় কোথায়। আমি নিজে কিছু কমো না, বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত একটা প্রতিবেদন দেখাবো, মাথায় আকাশ ভেঙ্গে পড়বে। আসেন সেটা দেখি। তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস তৌহিদ, বয়স 34, জন্ম বাংলাদেশে, প্রতারণার শুরু শৈশবে, তবে ছোটবেলাতেই পাড়ি জমান ভারতে, সেখানে সারেন লেখাপড়া, জোগাড় করেন এতিম হওয়ার সনদও। এরপর আবার ফেরেন বাংলাদেশে, প্রতারণা করে ডক্টরেট ডিগ্রিও বাগান। খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পরিবারের নাম হারানো শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়ের পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। দেখেছেন, ওই হিন্দু না মুসলমান সেটা বড় প্রশ্ন না, প্রশ্ন হইতেছে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসিছে, গেছিল ছোটবেলায়, আসিছে ট্রেনিং নিয়ে, চাইনিজ ট্রেনিং নিয়ে আসিছে, সোনা সোনা চালানের এসির মিস্ত্রি আর সবজি বিক্রেতা ছিল। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, 2018 সালের একজন সাধারণ এসি মেকানিক ও সবজি বিক্রেতা কয়েক বছরের ব্যবধানে কিভাবে শত কোটি টাকার সম্পদের মালিক হলেন? ওই থেকে এত টাকার মালিক হয়েছে, এটার উৎস হয়েছে প্রতারণা আর সোনা চোরা চালান। খুনটুনো করে, শোনেন ওর মুখেই শোনেন। আমি দেখি তারা মেরে ফেলেন, বাইরে আলবান একদম মেরে ফেলেছে, চলে যাবো, আমি যখন চলেই যাবো তখন তারা মেরে ফেলতে। আর ওইখানে যায় লুথার কিং এর ধর্মমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, জামাতের নজরুল ইসলাম লেবু। বাংলাদেশের পলিটিশিয়ানরা কেমন বেকুব, ভালসুনার মূর্খ দেখেন। বাটপারের সাথে ঘষাঘষি না করলে ওদের চলেই না। হাসিনা যারা বাটপার হিসেবে জেলে ঢুকেছিল তার সাথে সে ঘষাঘষি করে বিএনপি আর জামাতের লোকেরা। তাইলে আমরা কি বললাম জুলাই? মানে এদের বিন্দু মাত্র ডিউ ডিলিজেন্স নাই। উঠে যাচ্ছে সে কি, তার সে কি আমল নামা কি, আমার এটা বের করতে হবে না, আমার এটা বের করতে কয়েক ঘন্টা লাগছে, ওর উঠি বসে থেকে এটা বুঝতে পারে না। তাহলে কি রাজনীতি করে বুঝতে পারছেন? ইন্ডিয়ান হাই কমিশনার জানে না এটা একটা বাটপার, জানে তাও কেন যায়? আর এটা খুললাম না, এটা বুঝে নেন, কারণ ও তো বাটপারি করার জন্য বসাইছে ওইখানে, ওই টাকা আসবে সোনা চোরা চালানোর। আর এখানে কমপ্লেক্স হবে, ওখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসবে, এটা বিশাল একটা ব্যবস্থা হবে ওইখানে, আর তারপরে এক সময় কেটে নিবে। এই তো হাসিনা অ্যারেস্ট করেছিল, ইউনূস সরকার ছেড়ে দিছে, এবার লুথার কিং মাথায় নিয়ে নাচবে, তার সিমটম দেখা যাইতেছে। আমি দেখাই দিলাম, রংপুর মায়ের ভোগে চলে যাবে। আর এইটার জন্য দায় বিএনপি জামাত উভয়েরই। আমাদের দুর্ভাগ্য যে কাদের ভোট দিয়া পার্লামেন্টে আনিছেন দেখেছেন রংপুরবাসী।
এই এলাকায় আসলে ধরবেন, এদের ছাই দিয়ে ধরবেন। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ফাজলামি করলে তার মাপ নাই, টেঙ্গি ভেঙে দেবেন একেবারে। যাই হোক, তার ইনকিলাব জিন্দাবাদ।